আলাদিন। যা গেল। জিনু, তুই তোর ঘর কত নোংরা করে রাখিস। এই নে, আর তাড়াতাড়ি পরিষ্কার করে দে। মানছি আমি তোমার জিন আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই, কিন্তু মায়ের ছেলেও বটে। আর যতদূর আমার মনে পড়ছে মা আমাদের দুজনকেই বলেছিল এই ঘরটা পরিষ্কার করতে। আমি তোর আকা, আর একটা আকার হুকুম পালন করা একটা জিনের কর্তব্য, বুঝলি তুই? কর্তব্য? ঠিক আছে, আমি এই ঘরটা একাই পরিষ্কার করব, কিন্তু মাকে মিথ্যে কথা বলবো না। যদি মা আমাকে জিজ্ঞেস করে এই ঘরটা কে পরিষ্কার করেছে, তাহলে আমি বলে দেবো যে আমি একা পরিষ্কার করেছি। তারপর মা যখন তোমার কানটা মুলে দেবে আর লাল করে দেবে, তখন খুব মজা হবে। জিনু, তুই দেখতে পাচ্ছিস নাকি আমি পরিষ্কারই তো করছি। হ্যাঁ, ঠিক করে পরিষ্কার করো। এটা ওটা দেখাও, সবটা জাদু বললে করবো টোটকা। মা যেন করে দেয় জিনুকে মাফ, ঘরটা যেন হয়ে যায় সাফ। হ্যাঁ, জিনু, সব জিনিসপত্র কোথায় গায়েব হয়ে গেল? আমার বিছানা, আমার বিছানা কোথায় গেল? এখানেই তো ছিল। জিনু, এখানে জিনিসগুলো কোথায় গেল? আর আর জিনু, এটা তুই কি করলি? মজা কেমন লাগলো আমার মজা? এটা কি করছিস তুই? কিচ্ছু না, কিচ্ছু না। জিনিসগুলো দেখলে আমার মজা? আমি পুরো ঘরটা পরিষ্কার করে দিলাম। তোর মজাটা না আমি এক্ষুনি বার করছি। আমি কিন্তু মাকে বলে খালি দেবো। মামা করছিস, কি মাকে বলবি তুই? জিনু, মা মা আমাদের জন্য গুড় আর রুটি আনতে গিয়েছিল না? হ্যাঁ এখনো আসেনি তো? হ্যাঁ, আমার খিদেও পেয়েছে। মা, 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 মা। মা। জিনু, হ্যাঁ, মা রান্নাঘরেও নেই। রান্নাঘরে? মা, 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 তুমি ঠিক আছো তো? তুমি তুমি তো রান্নাঘরেই ছিলে। মা, আলিজা, সামনে এসো। আলিজা, তোমার সাহসকে আলিজা অভিনন্দন জানায় জাফর, যে তুমি আমাকে এইভাবে ডাকার সাহস রাখো। তোমার এই বেকার কথাগুলো শোনার সময় নেই আমার কাছে। আমি জানতে চাই ওই কালো চোরের রক্ষক এখন কি করছে। যখন যখন খাতুবার চিহ্ন উজ্জ্বল হবে, ও নিজের স্মৃতিশক্তির মাঝে ঝুলতে থাকবে। কখনো কখনো তো সে নিজের লোককেই ভুলে যাবে, আর ঠিক তার পরের মুহূর্তেই ওর এমন মনে হবে যে ওর কিছু হয়ইনি। আর ধীরে ধীরে তার স্মৃতিশক্তি, ওর অস্তিত্ব শেষ হয়ে যাবে। মা, তুমি ঠিক আছো তো? আমি তো রান্নাঘরে ছিলাম। মা, তুমি এই রান্নাঘরে রুটি আর গুড় আনতে গেছিলে আমাদের জন্য। হ্যাঁ, ওই গুড় শেষ হয়ে গেছে, তাই আমি বাইরে যাচ্ছিলাম গুড় নিতে। মা, আমাকে বলো, আমি নিয়ে আসছি। তুমি বিশ্রাম করো, শুধু আরাম। আর ঘরে যদি গুড় না থাকে তাহলে আমরা রুটি নুন খেয়ে নেবো, তাতে কি? তুমি ঘরে চলো, এসো। আমি এটা জানতে চাই যে ওই কালো চোরের রক্ষক কি আর কোথায় আছে, যাতে আমি ওই কালো চোরকে ধরে ওই আশ্চর্য প্রদীপটা নিতে পারি। কালো চোরের রক্ষক যখনই
এই মখমলি আলিজার কাছে আসবে তখন খাতুবার বিষের চিহ্ন উজ্জ্বল হবে, আর তখন তুমি ওই রক্ষককে চিনতে পারবে। এটা বাগদাদ আলিজা, তোমার ওই ছোট আর ক্ষুদ্র মারাক্কাস নয়। আলিজার দৃষ্টিশক্তি দেখতে পারে যে ওই কালো চোর বাগদাদের মগরেবি এলাকায় থাকে। তুমি তোমার লোকেদের এই মখমলি আলিজার সাথে পাঠাও। যখনই ওই লোকেরা ওই রক্ষকের কাছে যাবে ওর বিষের চিহ্ন উজ্জ্বল হবে, আর ওরা ওকে ধরে নেবে। একবার রক্ষককে যদি হাতে পাও তাহলে কালো চোর তো চলেই আসবে। বাগদাদের মগরেবি এলাকাতে নাকাবন্দি করা হোক, সব ঘর সব মানুষের তল্লাশি নেওয়া হোক। যে কোনো কারোর কাছে এই পাথরটা নিয়ে গেলে যদি তার শরীরে কোনো চিহ্ন জ্বলে ওঠে তাহলে এই মানুষকে সত্তর গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসা হোক। যাও। এবার দেখবো আমি কি করে বাঁচে ওই কালো চোর। বাবা আজ পর্যন্ত এরকম ভাবে আমার উপর চিৎকার করেনি। বাবা তোমাকে প্রচন্ড ভালোবাসে। রাজকুমারী হতে পারে যে মহামান্য বাদশা খুব চিন্তার মধ্যে আছে আর সেই জন্যই তোমার উপর রাগ দেখিয়েছে। কিন্তু যাই হোক, আমি বাবাকে জিজ্ঞেস করবোই যে তার দুশ্চিন্তার কারণটা কি। এসব কি এসব একটা বাবার ভালোবাসা হয়ে থাকে। হয়ে থাকে? হয়ে থাকে? কচু পোড়া এই ভাষায় একদিন আমাকে ধরিয়ে দেবে। আমি বলতে চাইছি যে একজন বাবার মেয়ের প্রতি ভালোবাসা থাকে, শুধু বলতে পারে না। আজ আমি তোমার কাছে ক্ষমা চেয়ে ওই ভালোবাসা দেখাতে চাই। আমি জীবনে প্রথমবার তোমাকে বকেছি, এই ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও। মহামান্য বাদশা কখন থেকে তোমার দরগা থেকে ফেরার জন্য অপেক্ষা করছেন। তুমি খুব ক্লান্ত হয়ে গেছো, এই জন্য আমি খাবার তোমার ঘরেই নিয়ে এসেছি। কিন্তু বাবা তোমার তো সময় মতো খেয়ে নেওয়া উচিত ছিল। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো, আমার পেট ভরে গেছে, এখন আমি আর কিচ্ছু খাবো না। আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার বাবা, তোমার আমার ওপর রাগ করার সম্পূর্ণ অধিকার আছে। তোমার ওই রাগের জন্যই তো আমি তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছি। বাবা একটু নাটক করলাম আর এই কচু পোড়া ফেসে গেল। এটা ভালো হলো যে জাফর জানতে পারেনি আমি এর উপর চেঁচামেচি করেছি, না হলে জাফর আমার গলাটাই কেটে দিত।
সোনার আসর ফির দিব্যি, কোথা থেকে কি কি শুনে আসো? আরে এর আবার কি হয়েছে? ভালোই তো আছে দেখছি রুকসার। আরে বেগম, আমি নিজের কানেই শুনেছি, কাল রাতে হাকিম সাহেব একে দেখে গিয়েছিল। হ্যাঁ, মনে হচ্ছে আবার কোনো গন্ডগোল করার উদ্দেশ্যে এসছে। দেখতে হবে। হাকিম সাহেবকে ডেকেছে মানে অসুখ ছোটও হতে পারে বড়। আরে মরলে মরুক না, আমাদের কি এসে গেল? কিন্তু যদি রুকসার মরে যায় তাহলে আমাদের ঋণকে শোধ করবে। ঘেন্না হয় এইসব আত্মীয়দের ওপর যাদের মনে আমার মায়ের জন্য এত ঘৃণা আছে। যাই হোক, আমি থাকতে মায়ের কিচ্ছু হতে পারে না। আকা এমনিতেই মায়ের শরীর খারাপ নিয়ে এত চিন্তিত, এই দুজনকে তো আমি একাই শিক্ষা দেব। এবার কি হাঁড়িতেই ঢুকে পড়বে? চলো না, বাড়ি গিয়ে বাসন ধুতে হবে, রান্না করতে হবে। নাজনিনের খিদে পেয়েছে, নাজনিন দুর্বল না হয়ে যায়। চলো তোমায় খড়ভুসি দিয়ে দিই। হ্যাঁ, মানে খেতে দিয়ে দিই। চলো। কোথায় চললেন? শেখ জিনু, সোনার আসর ফির দিব্যি, আমার তো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। ইচ্ছা তো সেটাই ছিল। কে মানে আজ এত ভালো দিনে এত খারাপ খারাপ কথা বলবেন না। কেন? আজকের দিনটা কি এমন বিশেষ? আপনারা কিছু জানেন না? না। কাল দরগায় ওই লোকগুলো যখন মায়ের বানানো খাবারগুলো খাচ্ছিল, তখন একজন বড় লোক এসে সেই খাবারটা চেখে দেখে। তার সেই খাবারটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, সে মায়ের সাথে বড় লোকেদের অনুষ্ঠানে খাবার পৌঁছানোর সওদা করেছে। আর তার মূল্য তো এত সুন্দর, এত বেশি যে আর কি বলবো। সত্যি সত্যি। কিন্তু মনে হচ্ছে এই সুখবরটা শুনে আপনাদের খুব একটা বেশি খুশি হলো না। শেখ সাহেব, আমরা তো অসৎ আত্মীয়, রুকসারের আনন্দের হিংসা প্রকাশ করছি মাত্র। মানে আমি বলতে চাইছিলাম যে সৎ আত্মীয়। হ্যাঁ, রুকসার খুশি, আমরাও খুশি। চলুন এই খুশিতে মুখ মিষ্টি করুন। এই নিন লাড্ডু খান। হ্যাঁ, খান খান, নিন না। খান, তবেই তো মজা বুঝবেন। আমি বলছিলাম দারুণ মজা লাগবে, লাড্ডুটা খুব সুন্দর খেতে লাগবে। খান খান। ওষুধ মেলানোর খুব শখ না তোমাদের? এবার তোমাদেরই ওষুধ তোমাদেরই পেটে যাবে। খান খান। আহা, দেশি ঘি দিয়ে। জিনু, এই মিষ্টি কোন আনন্দে? মরে গেল জিনু। এত অবাক হইও না, আমাদের লুকিও না। শেখ জিনু আমাদের বলেছে সুখবরটা। ভালো খবর? কোন ভালো খবর? ওই মা। আরে তাড়াতাড়ি বল না, আমি উনুনে সবজি বসিয়েছি, তাড়াতাড়ি বল। শেখ জিনু বলছিল আপনি বড় লোকদের অনুষ্ঠান বাড়িতে খাবার বানানোর জন্য একটা বড় কাজ পেয়েছেন। মা কিছু বললো না কেন? মুখ ঘুরিয়ে চলে গেল কেন? মনে হচ্ছে অর্থ আসার পরে রুকসার বদলে গেছে। আমার তো এটাই মনে হচ্ছে যে শেখ জিনু মিথ্যে বলছে। ইন্দুরের মতো মাথায়, ছুঁচোর মতো বুদ্ধি। আমি পরিষ্কার বুঝতে পারছি যে রুকসার এই ঘটনাটা লুকোতে চাইছে। আসলে হয়েছে কি, কাজ অনেক তো, তাই মা একটু চিন্তিত। চলুন দোকানে বসে মুখ মিষ্টি করবেন। এগুলো আমাদের জন্য আর গুল্লুর জন্য আরো এনো। এগুলো তো আমি খেয়ে নেবো। যা তুমি আমাকে দিয়েছ আজ তাই তোমার ভাগ্যে লেখা আছে। বাধা পড়ে আছে অপরাধী অপরাধেরই শিকলে।
ওপরওয়ালা আমার ভাগ্যটাও কি সুন্দর লিখেছে। শিকলে তুমিও বাঁধা পড়ে আছো, আমার হাতও বাঁধা আছে। না হলে মেরে ফেলতে চাই, কিন্তু পারছি না। রুকসার বলতো, মানুষ সেই যে শত্রুতার মধ্যেও সততা দেখায়। হয়তো সে কারণেই তোমার শরীরে শিকলের এই দাগ আমি সহ্য করতে পারছি না। এমনিতেও অজ্ঞানের ওষুধের রেশ এখনো বাকি আছে। খুব ভালো খেতে। হ্যাঁ, ভালো খেতে তো আরো খান না, আরো খান। আপনি তো রুস্তমে বাগদাদ। রুস্তমে বাগদাদ বাবা, এইটুকু খেলে কি হবে? আরো খান, আরো খান। সব খেয়ে নেবো, সব খেয়ে নেবো। এবার তোর কি হবে? তোকেও আমি ছাড়বো না। আর তোমায় আমি খেয়ে নেবো। ছাড়ো 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 ছাড়ো। সোনার আসর ফির দিবি জিনু সাহেব। এনার কি আছে, ইনি তো বিনা পয়সায় বিষ পেলে সেটাও খেয়ে নেন। এইবার ওষুধ দিয়েছি, পরের বার বিষটাও দিয়ে দেব। ভালো হয়েছে দুজনেই খেয়ে নিয়েছে, না হলে কাকা একাই যুদ্ধ করতো। অনেক খেয়ে নিয়েছিস। মনে হচ্ছে বাইরে গাদা ঢেকুর তুললো। আপনারা মাকে অভিনন্দন জানাবেন না? যান যান। হ্যাঁ হ্যাঁ শেখ জিনু, তাই জন্যই তো এই বাটিটা এনেছি রুকসারকে উপহার দেওয়ার জন্য। এক্ষুনি যাচ্ছি, চলো। বেগম তুমি যাও, আমি পরে আসছি। সোনার আসর ফির দিব্যি নাজনীন উপহারে কাউকে নিজের পড়ে যাওয়া চুলটাও দেয় না। এই বাটিটা এই কারণে দিচ্ছি যাতে ওই আমি সওদাগরের সম্পর্কে জানতে পারি। চলো। না মনে হচ্ছে গাধা আবার ঢেকুর তুললো। আচ্ছা, মিষ্টি কম পড়েনি তো? আরো আনবো? না, আমি বলতে চাইছি আসলে শেখ জিনু দুধ উনুনে বসে এসেছি, যেতে হবে। আরে সাবধানে, দুধ যেন বাইরে উতলে না যায়। কাকা কাকা কাকা, তুমি ঠিক আছো তো? ঠিক আছে, কিচ্ছু হয়নি রে। জিনু, এ কি কাকার কি হলো? আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। আমি তোমার আত্মীয়দের একটা সুখবর দিয়েছি। সত্যি? আমার কাছেও একটা সুখবর আছে, আমি তো ওটাই নিয়ে এসেছি। তাহলে বলো। না জিনু, মায়ের সামনে শোনাবো। তুই আমাকে বল, কি এমন সুখবর যে কাকা শুনে পালালো? আকা আলাদিন নাম তো শুনেছো নিশ্চয়ই। আমাদের সুখবর শুনে আত্মীয়রা কি জ্বলবে না? হ্যাঁ। পোড়ার গন্ধ তো এখান পর্যন্ত আসছে। পোড়ার গন্ধ? জিনু, সর্বনাশ করেছে। জিনু, তরকারি পুড়ে যাচ্ছে। জিনু, তরকারি পুড়ে গেল। মা কোথায়? হাক্কা, মা তো এক্ষুনি রান্নাঘরেই ছিল, আর উনি তো বললো সবজিটা উনুনে বসিয়েছে। হ্যাঁ হ্যাঁ।
মা, তুমি ঠিক আছো? তুমি জানো সবজি উনুনে বসিয়ে এসেছিলে। সবজি উনুনে বসিয়ে চলে এসেছে, আমি এটা কি করে করতে পারি? পুড়ে জানি তো ওটা। মা, না, তরকারি পুড়ে যাবার আগে আমি উনুন থেকে নামিয়ে দিয়েছি, তুমি চিন্তা করো না। আসলে কি হয়েছে যে বুড়ো বয়সে মানুষজন। বুড়ো হয়েছে তো ঠাকমা, নিজে তো বড় হোসনি, আমাকে বুড়ি বলছিস? রাতে যখন খারাপ স্বপ্ন দেখিস তখন মা মা বলে কেঁদে উঠিস, আর মা, এবার আমি বড় হয়ে গেছি, কালকে এই কথাটা তুমিও বলবে আর তুমি আমাকে শাবাশিও দেবে। কেন, তুমি চাকরি পেয়েছো? এখনো হয়নি জিনু, কিন্তু হয়ে যাবে। আমি এইমাত্র গরিম কাকার দোকানে প্রাসাদে চাকরির বিজ্ঞাপন দেখে এলাম। আরে বাহ! প্রাসাদের চাকরি? কেমন চাকরি সেটা? রক্ষাকারী দলের সেপাইয়ের চাকরি। এই সেপাই সেই হতে পারবে যার কাছে বুদ্ধি, শক্তি আর বাজের মতন নজর থাকবে, যা আমার কাছে প্রথম থেকেই আছে। কবে থেকে? জিনু, মজা করিস না। মা, আমি যদি এই চাকরিটা পেয়ে যাই তাহলে আমার স্বপ্নও পূরণ হয়ে যাবে। কোন স্বপ্ন? আমি যদি এই চাকরিটা পেয়ে যাই তাহলে আমার স্বপ্নও পূরণ হয়ে যাবে। কোন স্বপ্ন? মা, তুমি এটা কি করে ভুলে গেলে? প্রাসাদে চাকরি করা মানে রাজকুমারী ইয়াসমিনের কাছে পৌঁছে যাব। আরে হ্যাঁ, এটা আমি কি করে ভুলে গেলাম। আলাদিন, প্রাসাদের নাম শুনে না কেমন ভয় করছে, মন মানছে না। তুই এই চাকরি করিস না, অন্য কিছু খুঁজে নে। আমি তো আমার ঘরে ছিলাম। কেউ কেউ আমাকে অপহরণ করে এখানে নিয়ে এসেছে। আমাকে যেভাবে হোক এখান থেকে বেরিয়ে প্রাসাদে পৌঁছতে হবে। আলাদি